বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চন্দ্রমল্লিকার খুঁটিনাটি, যার লেখক পান্নালাল সেনাপতি মহাশয়, যিনি জায়ান্টস চন্দ্রমল্লিকা নিয়ে তার এক্সপিরিয়েন্স লিপিবদ্ধ করেছেন এই বইতে। এবং এই বইটি দেখতে পাচ্ছেন আমাদের করুণা ভৌমিক মহাশয়ের হাতেও রয়েছে, উনিও বইটি পড়েছেন। তো আমরা একটু জেনে নেব ভৌমিক স্যারের কাছ থেকে যে ভৌমিক স্যারের কেমন লেগেছে বইটি পড়ে, এবং তার ব্যাপারে, এই বইটির ব্যাপারে একটুখানি যদি দু এক কথা বলেন। বইটা বললাম যে অল্প উপরে খুব সুন্দর লিখেছে, তো বলার শেষ নেই। কিন্তু ও আপ্রাণ চেষ্টা করেছে কত সংক্ষেপে, কত বিস্তারিত ভাবে বোঝানো যায় সবাই, মানে ভেঙেই বুঝিয়ে দিয়েছে। এবং যারা গাছ করতে আগ্রহী বা যদি প্রচন্ড আগ্রহ থাকে, তারা এইগুলোকে ফলো করলে আশা করা যায় তারা নিশ্চয়ই ভালো গাছ করতে পারবে। একদমই ঠিক। বন্ধুরা দেখুন, এই বই একটু আপনারা দুজনে দেখান, তাহলে আমরা দেখাতে পারি। হ্যাঁ, একটুখানি তুলে যদি দেখান হাতে। হ্যাঁ বন্ধুরা দেখুন, চন্দ্রমল্লিকার খুঁটিনাটি, এই বইটি যারা নতুন গ্রোয়ার, যারা প্রদর্শনী মানের জায়ান্টস চন্দ্রমল্লিকা ছাড়াও, শুধু পম্পন চন্দ্রমল্লিকা, পুনে চন্দ্রমল্লিকা নয়, তাছাড়াও মরশুমি শীতকালীন ফুলের চাষ করতে চান এবং প্রদর্শনী মানের গাছ তৈরি করতে চান, তাদের বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে পান্না সেনাপতি মহাশয়ের সঙ্গে যোগাযোগ করে বইটি আপনারা সংগ্রহের তালিকায় রাখতে পারেন। পড়লে আপনারা সমৃদ্ধ হবেন, এইটুকু আমি পূর্ণ বিশ্বাস করি। এবং আমাদের দুজন চন্দ্রমল্লিকার কিংবদন্তি কিন্তু বইটি দেখালেন আপনাদেরকে। আপনারা অতি অবশ্যই সংগ্রহ করুন, অনলাইনে এবং ডাকযোগেও আপনারা বইটি পেতে পারেন। আচ্ছা, বইটি তো আমরা দেখালাম। আমরা করুণা ভৌমিক মহাশয়কে একটি জিনিস জানতে চাইবো, এই যে এখন যারা জায়ান্টস চন্দ্রমল্লিকা গ্রো করছে, তাদের প্রাথমিক একটি প্রশ্ন থাকছে, তারা ফার্স্ট পটিং এর খাবারটা নিয়ে খুব কনফিউজড হয়ে পড়ছে, যেটা আমি আপনাকে ভিডিও থামপটের পরে, হ্যাঁ মানে ধরুন আমরা জায়ান্টস এর জন্য অগাস্ট মাসে যে ফার্স্ট পটিংটা আমরা করব, সেটা 3 ইঞ্চি থেকে অনেকে করে, অনেকে 4 ইঞ্চিতেও করে ফার্স্ট পটিংটা। তো সেই পটিং এর পরের যে খাবারটা, রুট আনার জন্য যেটা দরকার, অনেকে বলছেন 1261 খুব ভালো যায়, অনেকে বলছেন 1435-14 অথবা গ্রোমোর, তার সঙ্গে অনেকে আবার জুড়ে দিচ্ছেন সিউইড এবং হিউমিক অ্যাসিড। তো কিভাবে ওটা প্রথমের খাবারটা চালু হবে একটু যদি বলেন। দেখ, তুমি তো মাটির মধ্যে বোন ডাস্ট, হর্ন ডাস্ট, তারপরে সুপার ফসফেট, এগুলো গোবর সার ভরি দেওয়াই থাকে। মাটিগুলো খুব সরু চাল দিয়ে চালতে নেই, একদম যত সরু চালনি হবে তত খারাপ আমার মতে। কারণ কি, ওই জল পড়ার মাটির আস্তে আস্তে জাম হয়ে যায়। আর একটু মোটা হলে কি ওই এয়ারি, মানে অক্সিজেন যাওয়ার রাস্তাটা পরিষ্কার থাকলে ভালো হয়। শুরুর দিকে যে গাছগুলো, সেগুলো তো কোনো হাই ফিডিং চলে না। বিশেষ করে পটাশটা যতটা কম দেওয়া যায় ততই ভালো। পটাশটা আস্তে আস্তে গাছ বাড়বে, পরে ওদিক থেকে উপরে উঠতে থাকবে, তখন ওই আস্তে আস্তে পটাশ ফসফেট ও বাড়তে থাকবে। শুরুর দিকে যে 2 ইঞ্চি বা 4 ইঞ্চি, 2 ইঞ্চিতে পটাশটা না দেওয়াই উচিত। কারণ কি, বরাবর গাছটা সফট থাকে। 4 ইঞ্চিতে আস্তে আস্তে শেষের দিক থেকে টুকটুক করে পটাশটা আস্তে আস্তে চালু করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শুরুর দিকে পটাশ না দিলে, গাছটা নরম থাকলে গাছটা তাড়াতাড়ি চট করে মানে গ্রোথটা ভালো পেয়ে যায়, স্টিফ হয় না। আচ্ছা, এটা আপনি বললেন যে মাটির ক্ষেত্রে, যারা মাটিতে চন্দ্রমল্লিকা মানে জায়ান্টস চাষ করছে তাদের জন্য। এবার ধরুন যারা ঘেঁষে চাষ করছে, তারা তো একই হবে, কোনো ওটাকে মাটি না ঘেঁষ ভুলে যেতে হবে। আচ্ছা, একই রকম ব্যাপার, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে মাটি আর ঘেঁষের মধ্যে তফাৎ হচ্ছে, ঘেঁষে গাছে একটু বেশিরভাগ ক্ষেত্রেই একটু অ্যালকালাইন টেন্ডেন্সি হতে চায়। সেটা নির্ভর করে কেমন খাবার দিচ্ছে, মাটির মধ্যে আর কি কি দেওয়া আছে, ভার্মি বা গোবর সার কতটা দেওয়া আছে, তার উপরে নির্ভর করে। এটা মেপে নিতে পারলে সবচেয়ে ভালো। আচ্ছা, অনেকে আছেন যারা ফুল কন্ট্রোলটা নিজের হাতে রাখতে চায় গাছের, তারা সবসময় দেখেছি লক্ষ্য করে ঘেঁষে গাছ মানে চন্দ্রমল্লিকা চাষটা করতে পছন্দ করেন। এবার অনেক সময় এটাও শুনেছি এবং দেখেছি, ঘেঁষে চাষ করলে একটা সমস্যা হয়, জায়ান্টসে টেনে লম্বা হয়ে যাচ্ছে গাছ। তো সেক্ষেত্রে যদি দু এক কথা একটু বলেন এইটার জন্য। দিনে লম্বা শুধু ঘেঁষের জন্য হয় না, যারা গাছ ভালোবাসে না, তাদের একটা সেট আছে, সেট থাকে অত বাই অত। দেখা যাচ্ছে অত বাই অততে 70টা বা 75টা গাছ হলে ঠিক আছে, সে তো করছে 100 বা 100। যত গাছ বেশি করবে, জায়গা কম হবে, তত গাছ অটোমেটিক্যালি লম্বা হবে। তারপরে ঘেঁষের গাছ একটু লম্বা হতেই চায়, মাটির গাছের মানে অপেক্ষাকৃত হাইট লম্বাটা কম হয়, কিন্তু ঘন ঘন রাখলে খুব মুশকিল। আচ্ছা, ও গাছ লম্বা হবেই হবে, মানে একটা গ্যাপ মেনটেন করতে হবে। গ্যাপ মেনটেন, যত গাছ বাড়বে তত তার গ্যাপ বাড়াতে হবে। হাওয়া বাতাস গোড়ায় যাতে রোদ পায়, হাওয়া পায়। কিন্তু একটার এখন সকলেরই চায় আরেকটা লাগাই, আরেকটা লাগাই, এই করতে তার ক্যাপাসিটি হয়তো 100টা, সে হয়তো 150টা লাগাই ফেললো। সেটটা তার ওই একটাই,
একদমই কিন্তু তাই। যাবে কোথায়? হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে এখন, এমন না যে অমুক দিন বৃষ্টি বন্ধ হয়ে গেল আর হবে না, হঠাৎ চলে আসে বৃষ্টি, অফ সিজনেও বৃষ্টি চলে আসে, তখন সে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে। একদম। জায়ান্টস আমরা যেমন পম্পন চাষ করি, যখন পম্পনে তো বৃষ্টি লাগলে পম্পন চন্দ্রমল্লিকা সিন্ডার বৃষ্টিতে খোলা রেখে দিলে কোনো অসুবিধা হয় না, অসুবিধা হয় না। কিন্তু জায়ান্টসে তো হয়। জানি তো যে একটা পম্পমের কত পাতা থাকে, একটা পম্পমে হাজার হাজার পাতা থাকে। একটা জায়ান্টস চন্দ্রমল্লিকায় মনে হয় একটুখানি সমস্যা হয়, পাতায় দাগ হয়ে যায় বৃষ্টির জন্য। জায়ান্ট একটা সমস্যা হচ্ছে, হুম। পম্পনের থেকে জায়ান্ট একটু বেশি সুখী, হুম। ভীষণ সেনসিটিভ গাছ। এদের গোড়ায় যদি বৃষ্টির জনিত কারণে অতিরিক্ত জল পড়ে যায়, তার ফলে রুট ড্যামেজ হবেই হবে। মিনিট 15 একটা শাওয়ারিং এ রুট ড্যামেজে হওয়ার সম্ভাবনা খুব থাকে। আর বর্ষাকালে বাতাসে ফাঙ্গাসটা একটু বেশি থাকে, যার জন্য পাতা ভিজে গেলে বৃষ্টির জলেতে তখন ওই পাতায় ব্রাউন স্পট আসবেই। আর একটা পাতাতে একটাই ব্রাউন স্পট আসে, সেটা পরবর্তীকালে একটা পাতাকেই নষ্ট করে দেবে। যার জন্য খোলামেলা বৃষ্টি খাওয়ানো গাছকে, জায়ান্টকে চলবে না। আগে সেট বানানো, তারপর গাছ লাগানো আর কি। সেটা যদি সিন্ডার হয়, সিন্ডার হলো সিন্ডার হলেও তাই, বৃষ্টির জনিত কারণে পাতা ব্রাউন স্পট আসার সম্ভাবনা সমূহ মানে 100% আছে আর কি। যার জন্য শেডে গাছ আমাকে করতেই হবে। আর একটু ওই ভূমিকা যেমন বললেন, একটু দুটো গাছের মধ্যে একটু ডিস্টেন্স থাকা দরকার। আর সামনের দিকে সারিতে তুলনায় বেঁটে জাতের গাছগুলো থাকবে, তার পিছনের তুলনায় অপেক্ষাকৃত লম্বা গাছগুলো যদি রাখা হয়, তাহলে দেখা যাবে একটার ছায়া আর একটার উপরে পড়ছে না। তার ফলে আর যদি এই ডিস্টেন্স একটা মেনটেন্স করা হয়, অন্তত দুটো গাছের টবের মধ্যে যদি অন্তত 4 আঙুল করে গ্যাপ রাখা যায়, তাহলে কারোর ছায়া কারোর উপরে পড়বে না, তার ফলে গাছটা বেঁটেই থাকে আর কি। আর বেঁটে গাছটা তৈরি করাই কাম্য, কারণ কি বেঁটে গাছ বড় ফুল দেখতে দৃষ্টিনন্দন লাগে আর কি। আর লম্বা, আর তাছাড়া আর একটা সমস্যা হয়, গাছ যদি টল হয়ে যায়, বিভিন্ন কারণে হয়, সিন্ডারের গাছেতে টল হবেই হবে, কেননা পোরাসিটির জন্য শিকড় যেমন দৌড়াবে, গাছেরও হাইটেও বাড়বে, সেই জন্য গাছ টল হয়। আবার যদি আমি গ্যাদারিং করে রাখি, তাতেও টল হবে। তো সেই টল গাছকে সয়ে নিয়ে যাওয়া আবার সমস্যা হয়ে যায়, কারণ কি ভারী ফুল মাথায় আছে, আর যখন গাড়িতে যাবে তখন দুলবে, ফুলে ফুলে সংঘর্ষে ফুলের পেটাল নষ্ট হবে। তো যার জন্য বেঁটে রাখাটাই কাম্য আর কি। আমরা যে গাছ করি, আমাদের গাছের হাইট মানে অ্যাবনর্মাল কিছু হয় না কোনোদিন, কোনোদিন হয় না। 2-4টে গাছ আছে, জাত আছে, যেগুলো অটোমেটিক কিছু বাড়তে চায়, সেগুলো তো সামান্য একটু হাইট হয়, বাকি গাছ সব সুন্দর হাইটের মধ্যেই থাকে। আমাদের কালচারটা সেইভাবে হয়। আর মাঠে মাঝে মাঝে দেখি একটা গাছ নিয়ে আসে, সেই 4 ফুট 5 ফুট গাছ, ফুলটা হয়তো একটু ভালোই লাগছে দেখতে, কিন্তু গাছটার তো সৌন্দর্য নেই, তার পাতাই হয়তো গোড়ার দিকে নেই। একটা পাতা নষ্ট হলে চলবে না, কিন্তু এর পাতা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে ওই পিএইচ, হয় অ্যাসিডিক না অ্যালকালাইন, দুটো যদি গোলমাল হয়ে যায়, ও পাতা নষ্ট হয়ে তাহলে যাবে। পাতা নষ্ট জল ওয়াটারিং 90% গ্রোয়ার, যারা ভালো গ্রোয়ার তাদের মধ্যেও 90% গ্রোয়ার আছে, যারা ঠিক মতো সব গাছে জল ঠিক মতো দিতে পারে, কন্ট্রোল করতে পারে না আর কি। হ্যাঁ, ওয়াটারিং ওয়াটারিংটা তো সবচেয়ে ভাইটাল জিনিস, সেটা কন্ট্রোল করতে পারে না, বুঝতে পারে না, ভাবে কি আর অসুবিধা কি, চাকরি করে সকাল 8টা 8:30 বেরিয়ে চলে যায়, রাত্রিবেলা আসে, ভয় পায়। ভয় পাওয়ার কারণ আছে, দুপুরবেলা কড়া রোদ সব তো শুকিয়ে যাবে জল কম দিলে, হয়তো ওই ভয়ে ভয়ে একটু জল বেশি দেয়, তাদের ওই ডিফেক্টগুলো তাদের ভোগ করতে হয়, উপায় নেই। আর যারা বাড়িতে থাকে, চন্দ্রমল্লিকা গাছের মালিককে সে দিনে 3 বার করে দেখতে চায়, দুপুরবেলা সে চায়। সেটা আমরা দুপুরবেলা সবাই তো পারবো না, যারা পারে তাদের পক্ষে সুবিধা, যারা পারে না তাদের একটু অসুবিধা হয়। যে চাকরি করে সে কি করে করবে, এই ছোট ছোট গাছ লাগিয়েছে, অল্প জল দিলে দুপুরবেলা সব বেরিয়ে যাবে, বাড়ির লোক হয়তো কোঅপারেশন করবে কি করবে না, আর সে করলেও সে ঠিক মতো করবে কিনা বলা মুশকিল। আর সে অফিস থেকে আসবে সন্ধ্যেবেলা, সব নেতি পড়ে আছে, করে কি ওই জন্য জল বেশি করে দিয়ে যায়, তাতে তো ক্ষতি হয়, কিছু করার নেই তো। পিএইচ এর যেমন সমস্যা দেখা দেবে, হ্যাঁ, তেমন আরো মানে সময়ে যেটা করা দরকার সেটা যদি করা যায়, গাছের সার্বিক উন্নতিটা হবেই হবে। তা সেটা তো সবার দ্বারা সম্ভব হয় না, যেহেতু আমরা নানা জনের নানা প্রফেশনে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ স্টুডেন্ট, তাদের নানা রকম কাজে তাদের জড়িত থাকতে হয়, সারাদিন গাছ নিয়ে থাকা সম্ভব হয় না। তাই
ওয়াটারিংটাও ঠিকঠাক না করতে পারলে সমস্যা তাদের হবে। তবে সমস্যার ওপর দিয়ে আমাদের চলতে হবে, গাছের শখটাকে তো আর বিসর্জন দেওয়া যাবে না। যারা গাছ করি, ভালো মন্দ করতে করতে একটা অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে যদি আমরা সমস্যাটাকে দূর করার চেষ্টা করি, তাহলে ভালো মানের গাছ আস্তে আস্তে করতে আয়ত্তে আসবে, করায়ত্ত হবে আর কি। আবার ফাঙ্গিসাইড সবাই ঠিক মতো ব্যবহার করে না, ফাঙ্গিসাইড ব্যবহার করা খুব জরুরি। এই যে জল কম বেশি হচ্ছে, বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাতে ফাঙ্গিসাইড দিলে কিছুটা তো হেল্প করেই। ফাঙ্গিসাইড সব নেই না। আমি গত 20-30 বছরে একবারও, এটা আমার একটু ব্যাপারটা একটু আলাদা, এটাকে সবাই মানে না, করে। আমি করি কি, এই ফাঙ্গিসাইড আমি কোনোদিন পাতা স্প্রে করি না, কোনো দিন স্প্রে করি না। আমি সব সময় গোড়ায় দিই। আমি গোড়া ভালো থাকলে গাছের ওপরটাও ভালো থাকবে। যার জন্য আমার গাছে, আপনি আমার কাছে 50টা গাছ থাকলে, তো 50টা গাছের গোড়ার দিকের একটা পাতাও খারাপ বের করতে পারবেন না। জানেন তোরা, দেখেছি, হ্যাঁ হ্যাঁ, দেখি একটা পাতা খারাপ পাবেন না, প্রত্যেকটা পাতা। আমি জল কন্ট্রোলটা খুব সাবধানে করি, তাহলেও মাঝে মাঝে 2-4টা তো গোলমাল হয়, অত সম্ভব না। পুরোনো টব, ভালো টব, ভালো গাছ করতে হলে নতুন টব হলে আরো ভালো, প্রসিডিটা ভালো থাকে। পুরোনো টবে গাছ করা খুব কষ্ট। আর এখনকার যে মাটি, বুঝতে পারছেন তো, আগে আমরা ঘুরে ঘুরে সমস্ত ভালো মাটি, সব মাটি পাই, এইসব একটা সমস্যা। আর এই এই আমি প্রসঙ্গে যখন, আজ থেকে আমরা যখন গাছ করতাম 20 বছর 25 বছর আগে, তখন তখন যে মানের যে গাছ হতো, এখন এত কিছু করার পরেও সেই ওই মানের কিন্তু গাছ এখন হয় দেখা না, যায় না। কেউ বলতে পারবে না। এখন কিছুই করতাম না, খোল গোবর মাছ এই তো করতাম তো। হ্যাঁ, ঠিক তো তাই। শুধু ওই তো ওই মানে জৈব সারের উপর এইরকম বড় বড় একটা লেবিয়েশন, এইরকম বড় বড়, মানে যেটা বলছি এইটাই, এইটা অনেক এইটু হলো, এত বড় তা না। না, তা না। একটা ডোরিস্কিন কি এত বড় হতো, এখন ওই কেমিক্যাল খাই ডোরিস্কিন হয়ে গেছে এইটু। বড় ডোরিস্কিন হচ্ছে না। তবে অর্থাৎ এত কিছু করে লাভটা কি হলো? এই হিসাবেই আমরা হ্যাঁ। ফিডিং করাতে যে গাছকে হয়তো একটু হেলদি করছি, কিন্তু তার সার্বাঙ্গীন সুন্দরটা বজায় থাকে না, আর তার এফেক্টটা ফুলের ওপরে পড়ে। হয়তো ফুল বড় হচ্ছে আকারেতে, কিন্তু না ফুলের গ্ল্যামার থাকে, না। পুরোনো যারা গ্রোয়ার আছে, যারা মাঠে যেত, হুম। ধরুন 10 বছর 20 বছর আগে, তাদেরকে জিজ্ঞেস করুন, আগের মাঠে যেরকম ভালো সাইজের বা কালারের ফুল আসতো, এখন কি সেই মাঠে যায়? এখন তো কত টেকনিক বেরিয়ে গেছে, সবাই সেই টেকনিক ফলো করছে। হুম। আমি যদি ওগুলো অতটা ফলো করি না, তবু কিছু কিছু করি। হুম। আমি কেন করতে যাবো? আমার তো দরকার নেই, আমি করি, আমার ফুল ভালো যায়। তো ওই ফাঙ্গিসাইডের প্রসঙ্গে এটা একটু বলি। ফাঙ্গিসাইড, ওই যে ভূমিধর যেটা বললেন না, যে গোড়ায় দিই আমি, নামটা ফাঙ্গিসাইডের দিয়ে একটা নাম বলা যেতে পারে। আমি নানা রকম করেছি, যেমন ব্লাইটক্স করেছি, ডাইফেনেম 45 করেছি, স্যাপ আছে, টাটা মাস্টার আছে, ব্যাবিস্টিন আছে, তারপরে তো অ্যামিস্টার টপ আছে। আমি সবগুলো বন্ধ করে দিয়ে একটি মাত্রই করি, ওই টাটা অ্যামিস্টার টপটা। আর এটা আমার যুক্তিটা এখানে, পাতায় আমিও করি না। মমিতা যেমন বললেন না যে আমি পাতায় করি না, ঘোরায় দেয়, অনেকের সাথে আমার টেকনিকের হয়তো মিল হবে না, কিন্তু ওখানে ওনার আমার টেকনিকের মিল একই আছে। কিরকম আমি মনে করি আর দেখেছি প্র্যাকটিক্যালি, যে গোড়ায় গলদ থাকলে পাতায় দিয়ে কোনো লাভ হয় না। গোড়ায় গলদটাকে দূর করা যায়, সে কোনো অনেক সময় কি, এই যে সেট গুলো আছে না, সাইডে যে গাছগুলো থাকে, হয়তো মুষলধারে বৃষ্টি হলো, বুঝলেন, তখন ওই বৃষ্টির ছাদ বড় বড় ফোটা তো, পুরো মাটি হোক ঘেস হোক কাদা উঠে তলার পাতাগুলোর মধ্যে লেগে যায়। হ্যাঁ। তখন ওই ফাঙ্গিসাইডে পাতাগুলো তলা দিয়ে ধুয়ে দিতে হয়, পাতাগুলো ধুয়ে ওয়াশ করে যায়, তা নাহলে ওই যে মাটিগুলো লেগে আছে, ও পাতাগুলো ড্যামেজ করে। যত বৃষ্টি যত তাড়াতাড়ি পড়ে, যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলা, ওয়াশ আউট করে দেওয়া। আচ্ছা, তারপরেতে গোড়ায় যদি আমাদের ফাঙ্গিসাইড দিই, তাহলে কিন্তু আর পাতায় দেওয়ার প্রয়োজন লাগে না, সেই জলের সাথেই হোক। গোড়ায় গলদ থাকলে মুশকিল, আর পাতা দিয়ে কি করবো? প্লেন জলের সাথে আমরা গোড়ায় ফাঙ্গিসাইডটা দিতে পারি, অথবা কোনো জৈব সার যখন দিই, ওই জৈব সার সাপোজ খোল দিই বা মাছ পচা দিই, এই যে কোনো একটা খাবারের সাথে, জৈব সারের সাথে যদি পচাবার শুরুতেই আমি মিশিয়ে দিই, তাহলে ওই যখনই আমরা খাবার টাবার দেবো, তখনই ফাঙ্গিসাইডটা গোড়ায় পড়ে যাচ্ছে। তার ফলে আমাদের গাছের পাতা ভাঙতে লাগে, হ্যাঁ, মানে নষ্ট হয় না। হ্যাঁ, ফাঙ্গাস লেগে আমাদের ভাঙতে লাগে কেন না, জল দেওয়ার জন্য, গোড়ার পাতাটাকে একটু গোড়াটাকে ওপেন করার জন্য, মাটিতে যাতে জল সহজে দেওয়া যায়, যার জন্য পাতা ভেঙে দিতে হয়। হ্যাঁ, কিন্তু অনেকে হতাশ হয় যে এরকম গাছে ফাঙ্গাস লেগে পাতা নষ্ট হয়। আসলে ফাঙ্গিসাইডের ব্যবহার বিধিটা ঠিকঠাক ফলো করে না বলেই এই সমস্যাগুলো দেখা যায়। তো সেখানে
ওই যে বলবো গোড়ায় গলদ দূর করার জন্য মাটিতেই ব্যবহার করা ফাঙ্গিসাইডটা একটু বেটার মানের দিলে ভালো হয়। আর কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে জল কন্ট্রোল করতে পারে তাহলে তার ফাঙ্গিসাইডও বেশি দরকার লাগে না। হ্যাঁ ঠিক তাই। ও সারা তার লাইফে 4-5 বার দিলেই যথেষ্ট, কিন্তু জল কন্ট্রোল করতে না গেলে তাকে 8-10 বার দিতে হবে। সে সেটাই সাপ দিক আর ব্যাবিস্টিন দিক আর যাই দিক, যাই যে কোনো একটা দিলেই হবে, কেউ খারাপ না। আমি যেরকম দুটো ব্যবহার করছি 10 বছর ধরে, ওই দুটোই ব্যবহার করি। আমি নতুন আর কোনো ঢোকাচ্ছে না বা দিব্যি কোনো সাপ ব্যবহার করি, 4 বার সাপ দিলে 1 বার ব্যাবিস্টিন দিই। খরচা বাড়াবো কেন? ও যেরকম বললো খোল পচানোর সঙ্গে ব্যাবিস্টিন বা সাপ বা ফাঙ্গিসাইড দিয়ে দিই, সেটা ভালো প্রসেস, কিন্তু খরচাটা আমার অনেক বেড়ে যাবে। ওই এত 1 গ্রাম খোলের মধ্যে আমি 1 গাদা ফাঙ্গিসাইড না দিলে তো কাজ করবে না। তাহলে আমি 10 লিটার খোল গুলে নেবো, দিয়ে ওর মধ্যে ফাঙ্গিসাইডটা দিয়ে দিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো, তাতে খরচাটা কমে যাবে। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাজ করলো, ফ্রেশ মাল পেয়ে গেল গাছ। হ্যাঁ নিশ্চয়ই তাই। আমি তুমি যেটা বলছো ওটাও ভালো, কিন্তু আমি বেশি লাগবে। আমি খোলের সাথে দিই না, আমি দিই মাছ পচার সাথে। হ্যাঁ আমি মাছ পচা কি করি, মাছ পচা ভালো করে কেটে ছাঁকনি দিয়ে থেকে থামস আপের বড় বোতলের মধ্যে ভরি, ওর মধ্যে ফাঙ্গিসাইডের পরিমাণটা একটু বেশি করে দিই, আচ্ছা ঝাঁকিয়ে একদিন ফেলে রেখে দিই, পরের দিন এটা জলের মধ্যে পানিতে দিয়ে দিই। ও তো ফাঙ্গিসাইডের কাজটা সারা রাত ধরে করলো বা 2 দিন ধরে করলো, আর 3 দিন 4 দিন ধরেও পড়ে থাকে। হ্যাঁ সেটাই। আগে ধারণা ছিল যে মাছ পচা জল 3-4 মাসের বেশি রাখা যায় না, 1.5 বছর 2 বছর পরেও ফাঙ্গিসাইড বা মাছ পচা জল কাজ করে। তুমি বলছো না, সেই জল এবছর দিচ্ছি, কি সুন্দর কাজ করছে। আমি তো গত বছরে সিজন আমি আমাদের নিজেদের ধারণা ছিল মাছ পচা 2-3 মাস পচে 2-3 মাসের মধ্যে শেষ করে দেবে, তাহলে ওইটা দিলে গাছ নষ্ট হয়ে যাবে। এবার গতবারের আগের বার আমার কাছে এক্সেস মাছ পচা জল ছিল, অনেকটাই ছিল। আমি ওকে একদিন জিজ্ঞেস করলাম, বললো দিয়ে দেখেন। আমারও মনে হয় দিয়ে দেখি, দুটো গাছে চন্দ্রমল্লিকা দুটো গাছে দিলাম পরে 15 দিনের মতো ওই দুটো গাছের যা চেহারা হয়ে গেল, অন্য গাছে সেই চেহারা নেই। তখন আমি বুঝে গেলাম যে ফাঙ্গিসাইডটা একটু বেশি করে দিতে হবে, বা আগের দিন বা 2 দিন আগে দিয়ে রেখে দিতে হবে। বোঝা গেল যে মাছ পচা জল 6 মাস 1 বছরেও খারাপ হয় না, শক্তিটা হয়তো একটু কমলেও কমতে পারে। এই প্রসঙ্গে বলি আমি একটু, এই মাছ পচার প্রসঙ্গে, এই লাস্ট জানুয়ারিতে আমাকে মাছওয়ালা আমার বাড়িতে এসে দিয়ে যায়। ওকে বলা আছে যদি তোমার মাছ বিক্রি হচ্ছে না তখন তুমি আমার কাছে দিয়ে যাবে, আমি থাকি না থাকি ওজন করে দিয়ে যাবে। তো আমাকে একজন এসে বললো যে দাদা ভালো পার্সে মাছ আছে, সে প্রায় 5-6 ইঞ্চি লম্বা হবে। তো দেখে পছন্দ হলো, যে ঠিক আছে 9 কিলো দিয়ে গেল। এটা কিন্তু এই কামিং সিজনে ব্যবহার করবো। পার্সে মাছ খুব বেস্ট হয় দেখেছি পুঁটি মাছ বা মোরলা, ওদের আঁশটা না, পুঁটি মাছে আর মোরলা মাছের আঁশটা ফসফরাসটা বেশি থাকে, ফসফরাসটা বেশি থাকে বলে। আর মানে আমি দেখেছি চন্দ্রমল্লিকা ফসফেট লাইকিং গাছ আর কি, তার মধ্যে তার জৌলুস অনেক বেটার হয়। জৈব সারের উপরে শুধু গাছ নয়, মাছ পচা যদি আমি একটু বেশি ব্যবহার করি, মাছ পচা গাছের খুব ভীষণ ভালো খাবার। আমার ধারণা আমার মতো মাছ পচা হয়তো খুব কম গ্রোয়ারই ব্যবহার ও ম্যাক্সিমাম করে। আমি করি দিনেতে হয়তো দেখা যাচ্ছে আমি সকালবেলা মাছ পচা দিয়েছি, আবার বিকেলবেলা জলের টান পড়েছে, আঙুল দিয়ে টিপে দেখে নিলাম হ্যাঁ মাটি একটু জল দেওয়া যায়, আমি হয়তো সেকেন্ড টাইম আবার ওই দিনে একই দিনে আবার দিয়ে দিলাম, হয়তো ডোজটা একটু লাইট করে দিলাম, কিন্তু দিই। মাছ পচা ব্যবহার করে দেখেছি 10-12 দিনে যা এত মানে প্রম্পট রেসপন্স করে। আর রাসায়নিক সারকে আমি যতটা পারি অ্যাভয়েড করি, কারণ রাসায়নিক সারের প্রিয় খাদ্য মনে হয় মাছই। হ্যাঁ এটা আমি অবশ্যই মনে হয়, আমি বলবো না, আমি বলবো যে মাছ পচাই ওর প্রিয় খাদ্য। অর্থাৎ আমিষ ভোজি আর কি, চন্দ্রমল্লিকাকে বলবো আর কি। আমি তো নানা রকম এক্সপেরিমেন্ট করে একটা এক্সাম্পল দিন, আপনি নিয়ে হাসতে হাসতে মনে যাবেন। এই 10 বছর 15 বছর আগে এই মানে খুব বৃষ্টি হলো, মুষলধারে বৃষ্টি, বুঝলেন, চারিদিকে এসে জলে জলাকার। ওই এইখানে কোথাও মাঠের মধ্যে সোনা ব্যাংক, বুঝেছেন, এই বড় বড় এক একটা ওজন 500-700 1 কিলো, ওইরকম 30-40টা ধরে ফেললো। ধরে এত বড় সোনা ব্যাংক ধরে হাড়ির মধ্যে মেরে তুলে জল দিয়ে কয়েক মাস পচালো। সেই ব্যাংক পচার জল গাছে দিয়েছে, কি দুর্দান্ত ফুল হয়েছিল জান না, ভাবতে পারবেন না। ব্যাংক পচার ক্লোজ জুস পাবে কোথায়? না ওটা আসলে এটা হচ্ছে আমি ওইটা এক্সপেরিমেন্ট করে, ওর মতো কেউ করে না। আমি ওইগুলো তো ব্যাংক পচা এখন ব্যবহার করা সম্ভব হয় না, মানে জোগাড় করাটা সম্ভব হয়ে ওঠে না। আগে আমার পাশের বাড়ি এক নাতি ছিল, ও সন্ধ্যাবেলা বৃষ্টি হলেই, ঝিরঝিরে বৃষ্টি হলেই আমাকে ডাকতো, দাদু চলো লাঠি নাও।
দুজনে চলে যেতাম। আমার বাড়ি থেকে সামান্য ব্যাংক মানে ওই যে আর কেউ পৃথিবীর কেউ দেয় না। হ্যাঁ, আর সামান্য 500-700 মিটার দূরেতে একটা বাঁশবাগান আছে, বাঁশবাগান তলাটা তো পরিষ্কার। আর বৃষ্টি হওয়ার সময়তে বৃষ্টি হলে কেঁচোগুলো শ্বাস প্রশ্বাস নিতে পারে না বলে মাটির উপরে উঠে আসে, আর ব্যাঙগুলো তখন ওদের খেয়ে পেট পূর্তির জন্য, উদর পূর্তির জন্য ওরা খায়। আর তখন খুব সংগ্রহ করেছি ওতে। ওই ব্যাঙ পচাটা আমি আসলে লোকে কেউ করে না আমার ধারণা, হয়তো করেও থাকতে পারেন, কেউ করেন কিনা সন্দেহ আছে। উতর বলে আমি একটা ব্যাপার করি। উতর বলতে কি, লোকে চাপান দেয় কুড়ি আসার পরেতে, উপরতে কিছুটা টবের ওপরটা গ্যাপ রাখা হয়, আর একটা ওভার ফিডিং বা একটা রিচ মাটি দিয়ে বার্ড ফিডিং এর জন্য ওপরে প্রয়োগ করেন, যেটাকে চাপান বলা হয়। আমি তার উল্টোটা করি। উল্টো বলতে কি, গাছটাকে টব থেকে তুলে ফেলি। যখন আমার পদ্ধতিটা বইতে লেখা আছে, যখন ছোলার মতো আকার ধারণ করে বার্ডটা, তখন টব থেকে তুলে তলার সাইডে প্রয়োজন বোধ করলে কারো সাইডে, কারো টবের তলায় কিছুটা মাটি ছড়িয়ে দিয়ে কেটে কাঁটা চামচ দিয়ে মাটিগুলোকে একটু বিয়ার রুট করে নিয়ে, আর তখন ওই মানে কি বলবো, মহাখাদ্যটা ব্যাঙ পচা দিয়ে আমি উতর দিই। উতরেতে অসাধারণ কাজ করে। কারোর যদি সম্ভব হয় সংগ্রহ করার, এটা করে দাদা, দেখবেন। আমরা জানিও করে, হুম। কিন্তু ওর মতো পরিশ্রম আমরা করতে পারবো না। না না, ওই এক একটা করে গাছ ধরে উল্টে তার মধ্যে দিয়ে আবার বসানো, হুম হুম। আমার আমি তো সম্ভব। একসময় ও করে, ও পারে, 250 এখনো পরিশ্রম করতে পারে। 250 চন্দ্রমল্লিকা করতাম। হ্যাঁ। আর সবাই শুয়ে পড়লো, মা বাবা ভাই বোন সবাই 11টায়, আমি মানে লাগলাম আমার যুদ্ধে। হ্যাঁ, আমি দেখেছি একদিন ফাইনাল রিপোর্টিং করে তখন হাত পা ধুয়ে ঘরে ঢুকেছি, তখন দেখি 3:15। তারপরে এসে ঘুমানো। তো এই দেখেন, একটা পরিশ্রম করলে, কষ্ট করলে কৃষ্ট মেলে। করিটা কি, গাধার মতো পরিশ্রম করি না, বুদ্ধিদীপ্ত পরীক্ষা নিরীক্ষা, তার মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানো যায়। সেই চেষ্টা থাকলে, ইচ্ছা থাকলে, উদ্যম থাকলে সাফল্য আসে অবশ্যই। পরীক্ষা নিরীক্ষা না করলে ভালো মানের ফুল কিন্তু করা যায় না। ভালো তো শেষ নেই, আরো ভালো আরো ভালো। গত বছরের থেকে এই বছর আরো বেটার করার জন্য আমাকে নতুন কিছু করতে হবে, তার জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার আছে। সেটা আমি খুব করি, এখনো করছি, শিখছি। হ্যাঁ, আমি তুমি আর একটু আগে বলে না, চন্দ্রমল্লিকার কি কি যেন একটা শব্দ ব্যবহার করলে, বিশারদ নাকি পণ্ডিত না কি একটা কিংবদন্তি। আমি কিংবদন্তি মনে করি না নিজেকে, আমি এখনো শিখছি। ভালো। আমরা যে এতদিন ধরে করছি, আমরা পুরনো গ্রোয়ার, হুম। আমরা মোটামুটি শিখেছি, কিন্তু ম্যাক্সিমাম 70 থেকে 80% শিখি। ওই সেটাই। 20% আর শিখতে পারবো এখনো- ওটা আর মনে হয় না। হ্যাঁ, এখনো শেখার অনেক কিছু আছে। আচ্ছা, মনে হয় না আর পারবো। ফুল দেখে ফুল বলে দেয় যে আমাকে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারোনি, তুমি হেরে গেছো। তখন আমার লজ্জা লাগে, নিজের কাছে নিজের প্রশ্নটা আসে তো। প্রচুর থ্রিল আছে হ্যাঁ, গাছে। সেটা হচ্ছে আসলে চন্দ্রমল্লিকা। আমার মনে হয় এর মতো সেনসিটিভ গাছ বোধহয় খুব কমই আছে। আমি জানি না, দুনিয়া সব রকম গাছ করিনি। আমাদের এই চত্বরে পশ্চিমবঙ্গে যেসব ফুলের কালচার হয়, প্রায় অনেক রকম ফুলই আমি করি। আমার ছাদেতে এখনো প্রায় 700-800 নানা রকম টবেতে নানা রকম গাছপালা আছে। কিন্তু চন্দ্রমল্লিকা ওপরে মানে এতই আমার নেশাটা বা ভালোবাসাটা, সেটার জন্য আরো ভালো করার জন্য একটা পরীক্ষা নিরীক্ষা করতেই লাগে। হ্যাঁ, তো এই করতে যেয়ে দেখেছি এর মতো সেনসিটিভ গাছ আর খুব নেই মনে হয়। এটা খুব ভালো মানে করতে শিখলে আমার ধারণা দুনিয়া সব রকম যে কোনো গাছে, জটিল গাছেও করাটা অনেকটা সহজ হয়ে যাবে তার কাছে। তো এইখানটাই হচ্ছে চ্যালেঞ্জিং, আরো ভালো কি করে করা যায়, সেটা এনাদের জন্য একটু রেডি করবি। বন্ধুরা, আপনারা আলোচনা শুনে বুঝতেই পারলেন যে কতটা এক্সপেরিমেন্টাল মাইন্ড হলে মানুষ এই পর্যায়ে আলোচনা করতে পারেন। এবং সত্যি কথা বলতে গিয়ে কি, এই কারণেই এনারা কিংবদন্তি, কেননা এনারা একটি ভালো গাছ করার জন্য কতটা প্রয়াস, কতটা চেষ্টা, ঐকান্তিক সাফল্য কিন্তু একদিনে আসেনি, যেটা করুণা ভৌমিক স্যার বললেন। যাই হোক, আমি একটি প্রশ্ন লাস্ট আমি রাখতে চাই, যেটা আমার ভিউয়ার্সরা প্রায়শই করে থাকে, খুব ইম্পর্টেন্ট জায়েন্টস নিয়ে একটা প্রশ্ন, যেটা সবাই জানতে চায়। আপনাদের করা প্রশ্নই করছি আমি। সেটা হচ্ছে গিয়ে, কুঁড়ির সাইজ বড় করা নিয়ে প্রচুর মানুষের মধ্যে প্রচুর মানে কি বলবো, মতানৈক্য তৈরি হয়। খুব ভালো গাছ করছে, শর্ট হাইটেও গাছ হয়েছে, কিন্তু কুঁড়ির সাইজ বড় করতে পারছে না। সেটা নিয়ে যদি একটুখানি আলোচনা করা যায়
খুব একটা সেন্সিটিভ টপিক এটা। হ্যাঁ, কারণ এটা সবাই বলতে চায় না, কেউ খুলতে চায় না। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমি মিক্সচার জিজ্ঞেস করছি না, আমি মানে পান্না কাকু তো সবসময় বলেন যে জৈব খাবারে চন্দ্রমল্লিকা ভালো ওঠে, জায়ান্টস, তাই তো? এটা তো আপনি বলেন। এবার আমি শুধু জানতে চাই যে কুঁড়ির সাইজটাকে কিভাবে একটুখানি নতুন গ্রোয়াররা বড় করবে, কেননা ফুলটা তারা বড় করতে পারছে না, আশানুরূপ হচ্ছে না, তারা একটু অনুৎসাহিত হয়ে পড়ছে। এই ব্যাপারে দু এক কথা একটু বলবো। এবং ব্যাপার হচ্ছে চন্দ্রমল্লিকা যারা করে, যারা ভালো গাছ করে তাদের কথা বাদ দিল, তারাও ভালো ফুল ফোটায় সবই করে, কিন্তু তারপরে 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 পরপর স্টেজ আছে তো গ্রোয়ারদের ক্যাটাগরি আছে। তাদের অনেকের ধারণা আছে যে প্রথম শুরুর থেকে 2 ইঞ্চি 4 ইঞ্চির গাছে যদি আমরা খাবার একটু হেলদি হয়ে যায়, এইবার মাথা মোটা হয়ে যাবে, কুড়ি আসবে না, একটু ভয় থাকে, আতঙ্ক থাকে। তার ফলে হয় কি, তারা ওই প্রথমের দিকে খাবারটা একটু কন্ট্রোল করে গাছটা আস্তে আস্তে তোলে। দেখা গেল গাছটা 6 ইঞ্চিতে উঠে প্রায় 12 ইঞ্চি 13 ইঞ্চি 14 ইঞ্চি হয়ে গেছে, তখনও তার হেলথ মোটামুটি খারাপ না, আবার ভালো না। আমরা কিন্তু মানে আমি বিশেষ করে আমি ফর্মুলার বুদ্ধি নেই, আমি ছোটবেলার থেকে এই গাছকে হেলদি করে হেলদি শুরু থেকেই আর কি। শুরু থেকে 2 ইঞ্চি 4 ইঞ্চি 6 ইঞ্চি পর্যন্ত তাকে যতটা পারবো হেলদি করে নেবো। তারপর ভাববো একে কতটা খাওয়ার কন্ট্রোল করবো না করবো। গোড়াটা কিন্তু তার মোটা হতে থাকবে। গাছটা বড় হয়ে গেল, গোড়া সরু, তারপরে মোটা, সেটা হবে না। গোড়ার থেকে আগা পর্যন্ত একরকম সেম হয়। প্যারালাল আর কি। গোড়ার দিকে যদি আমি শুরু থেকে ভয়ে ভয়ে খাবার কম দিই, যে মাথা মোটা হয়ে যাবে মাথা মোটা হয়ে যাবে, ওই ভয় করলে কিন্তু হবে না। হ্যাঁ, যদি আপনি 100টা গাছ লাগান, হতে পারে 5টা গাছ মাথা মোটা, যাকে 95টা গাছ তো আপনার ভালো হয়ে গেল। আপনি 5টা গাছ বাঁচাতে গিয়ে দেখা গেল আপনার ম্যাক্সিমাম গাছই খারাপ হয়ে গেল, তাতে কি লাভ হলো? আপনার তো মনে শান্তি হলো না। ফুলটা তো আপনাকে ভালো করতে হবে। স্টেম ভালো না হলে, গাছের কাণ্ডটা যদি মোটা না হয়, সেই গাছে ফুল ভালো হওয়া কঠিন আছে, কঠিন আছে। স্টেম মোটাতে আগা গোড়া একরকম স্টেম হতে, নিচের দিকে যেরকম মোটা, উপরের দিকে সেরকম মোটা হতে হবে। এখন নিচের দিকে যদি আপনি খাওয়াটা কন্ট্রোল করে গাছটাকে তুলতে থাকেন যে মাথা মোটা যাবে, তাহলে অটোমেটিক 1 ফুট 1.5 ফুট গাছ উঠে গেছে, তখন দেখবেন গাছের গোড়ার দিকের কাণ্ড অত মোটা হয়নি। পরের দিকে খাবার বেশি দিতে দিতে মোটা হয়ে গেল, তলাটা তো সরু রয়ে গেল। ওই গাছে কিন্তু ভালো ফুল পাওয়া, কিছু কিছু ভ্যারাইটিতে ভালো ফুল এসে যায়, বাকিগুলো পাওয়া খুব মুশকিল। স্টেম শক্ত হতে হবে, বিশেষ করে উপরের দিকে স্টেম যত শক্ত হবে তত ফুল ভালো হবে। শুরু থেকেই গাছকে একটু হেলদি করব। আমরা এই ফর্মুলাটাই করি কুঁড়ি বরাবর। আসা পর্যন্ত তো এইভাবে চলবে। হ্যাঁ, আর কুঁড়ি আসার পরে নাইট্রোজেন জাতীয়, নাইট্রোজেনের কাজটা কি? গাছটাকে হেলদি করা। এই হেলদি করে নিলাম, নাইট্রোজেন ফিডিং, লিমিটেড নাইট্রোজেন ফিডিং করে। বার্ড দেখা যাওয়ার পরেতে বার্ড ফিডিং হিসাবে ব্যবহার করা দরকার, তখন নাইট্রোজেনটা কমিয়ে দিয়ে ফসফেট আর পটাশ জাতীয় খাবারটার ব্যবহারটা একটু বাড়িয়ে দেওয়া। সেখানে এবার একটা কথা আছে, হুম। আপনি যে যত কায়দাই করুন, যত ফর্মুলা করুন, যত কায়দা করুন, খাবার কম দেন বেশি দেন যাই করুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, কুড়িটা যখন দেখা দিল আর যতক্ষণ না কুলটা ফুটবে হুম। ততদিন পর্যন্ত এক দিনের জন্য পিএস গোলমাল করা যাবে না। যদি পিএসটা মাঝে গোলমাল হতে থাকে, ওই ওখানে কিন্তু ওর হয়ে গেল, আর সেই গাছে ভালো ফুল পাবেন না, বুঝতে পারবেন না। সেই আমার তো এত করলাম কিন্তু ফুলটা হলো না, তার দেখুন যে পিএসটা গোলমাল হচ্ছে, ওই তো হলো, দেখা গেল ফুলটা 70% বা 80% হয়েছে, 10% ফুটলো না। ফুটলো না মানে ভলিউম হলো না। কিন্তু পিএসটা ঠিক রাখলে বাকিগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে তার ফুল হেলথ যদি ভালো থাকে, ফুল ভালো হবেই হবে। অনেক সময় ডি শেপ চলে আসে, সেগুলো তো ওভার ফিডিং জনিত কারণের জন্য। নাইট্রোজেন হয়তো বেশি খাইয়ে ফেলে। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। নাইট্রোজেনটা তো পরের দিকে খুব কন্ট্রোল করে খাওয়াতে হবে। গাছটা পটাশ ফসফেটের অ্যাকশনটা তো বেশি, অনুখাদ্যটা মাঝে মাঝে দিলে ভালো, একটু মাছ পচা, মানে বেশি বেশি দিয়ে ভালো করে তাহলে হবে না তো। ডোজটাকে কন্ট্রোল করে করে দিতে হবে, দরকার হলে ফ্রিকোয়েন্টলি দাও। একদিন দিলে আবার 7 দিন না দিয়ে 3 দিন পর 4 দিন পর দাও, খুব পাতলা পাতলা করে দাও, গাছে টুকটুক করে নিচে থাকবে। ঘপ করে এক গাদা বেশি পড়ে গেলে কি, ঘপ করে মাথাটা উঠিয়ে মানে ডোজে কম হুম। বাড়ে বেশি। পারে বেশি। হ্যাঁ, এইভাবে যদি আমরা ফিডিং করাতে পারি, কুঁড়ি আসার আগে পর্যন্ত একটু গাছটাকে হেলদি করে নিলাম, তারপরে বাডটাকে বড় করার জন্য একটু ওভার ফিডিং করাতেই লাগে। ভালো মানের ফুল পেতে হলে লাইট ওভার ফিডিং করাতেই হবে। খাবার দেব
স্টেমটার কুঁড়ির নিচে স্টেমটা মোটা হচ্ছে কিনা সেটা হ্যাঁ। দেখে আমাকে ফিডিং করাতে হবে। স্টেম যদি কুঁড়ির নিচে স্টেম যদি মোটা না হয় বা যদি শক্ত না হয়, সামান্য শক্ত না হয়, তাহলে কিন্তু সেই মানের ফুল হবে না। সেই দিকে লক্ষ্য রেখে আর লক্ষ্য রাখতে পাতা যেন নরম থাকে, পাতাটাকে পাতাটা মচমচে হয়ে গেল কিন্তু মুশকিল আছে। পাতা দেখে ফিডিং কতটা অনেক করাবো অনেক অঙ্ক আছে। পাতায় হাত দিয়ে বোঝা যায়। হ্যাঁ। আর স্টেমটাও একটু কুঁড়ির উপরে হাত দিলাম একটা আঙুল তর্জনীটা, তার নিচেতে 4 আঙুল নিচেতে আমি বৃদ্ধাঙ্গুষ্ঠটা লাগিয়ে একটু বাঁকিয়ে দেখলাম সফট আছে কি হার্ড। যদি দেখা যায় সফট আছে, একবার দেওয়া যেতে পারে, একটা ডোজেই কিন্তু অনেকটা হার্ড, ম্যাক্সিমাম ওভারফিডিং হয়ে যেতে পারে। তাই ওইখানটা এই অভিজ্ঞতাটা অর্জনের জন্য কয়েক বছর সময় লাগে। পাতা নরম আছে কিনা সেটা টিপে টিপে দেখবো, আর স্টিমটা কেমন আছে সেটাও দেখবো। দেখে যদি সঠিক মাত্রায় প্রয়োগ করা যায় খাবারটা ওই সময়, ওইখানে ফসফেট আর পটাশ জনিত খাবারগুলো, সেই জৈব সারই দিক আর রাসায়নিক সারই দিক, তাহলে কিন্তু বেটার পারফরমেন্স হবেই হবে, এটা মনে করি আর কি। এইখানটায় এই জায়গায় পৌঁছতে গেলে একটু অভিজ্ঞতার দরকার আছে, কতটা খাওয়াবো, কখন চেষ্টা থামবো, করলেই পারবে। কখন থামবো খাওয়াটা, ফিডিং দেওয়াটা, এইটা। আর ডায়েরি নোট করাটা খুব এসেন্সিয়াল। আজকে এবছরে একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম হয়তো একটা ফেলিওর হলো, সেটা যদি আমি নোট ডাউন করে রাখি, পরের বছরে ওই গাছ করার পিরিয়ডে যদি মাঝে মাঝে একটু চোখ বুলিয়ে নিই, তাহলে গত বছরের ভুলটা যদি ওটা স্মরণে এসে যায়, তাহলে ভুলটা আর হবে না। ভুল না হওয়া মানে কি, ঠিকঠাক করলে ঠিকঠাক রেজাল্ট পাবো। এইটাই হচ্ছে ব্যাপার। চন্দ্রমল্লিকা আমার মনে হয় এখানেই কি বলবো, চাবিকাঠি ভালো মানের ফুল করার আর কি। বন্ধুরা, ইতিমধ্যে আলোচনা হলো চন্দ্রমল্লিকা নিয়ে অনেক কিছু। এবার যে বইটি আপনাদেরকে দেখাবো সেটি আপনারা ইতিমধ্যে জানেন চন্দ্রমল্লিকার খুঁটিনাটি, যার মধ্যে চন্দ্রমল্লিকা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে, এবং যিনি করেছেন তিনি বসেই আছেন আমাদের সামনে, লেখক, বিচারক এবং কুশলী চন্দ্রমল্লিকা বিশারদ শ্রীযুক্ত পান্নালাল সেনাপতি মহাশয়। একটু বইটি একটু দেখাবেন, কি কি আছে বইটার মধ্যে, দর্শকরা জানতে চায় এবং কিভাবে তারা পেতে পারে। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে সূচিপত্র। আপনারা দেখুন, ফোকাস করলাম, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু এত এত বিষয়ের ওপর কিন্তু দেখুন আলোকপাত করা হয়েছে। এবং বইয়ের ভিতরটা একটু দেখাতে বলবো, কি কি আছে না আছে, তাহলে একটু আপনারাও দেখতে পাবেন। বইটির ভিতরে আমরা সবটাই বলে দেবো। দেখুন, ওদিকে দেখা, এটা দেখে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা এইভাবে যদি দেখান, এতে ছবি থেকেই বলি, মাটিগুলো তো ফসল, যার জন্য মাটি সংগ্রহ কোথা থেকে করতে হবে, কতটা লেভেল পর্যন্ত মাটি সংগ্রহ করব, সেটাও এখানে বিশদভাবে বলা আছে। তারপরে মাটিটাকে একটু শোধন করার ব্যাপার থাকে, তারপরে সিজন করার ব্যাপার থাকে, সেগুলো মাটির চরিত্রটাকে পাল্টাবার জন্য এঁটেল মাটিটাকে কিভাবে ভুসভুসে করা যায় সেই পদ্ধতিটাও এখানে বর্ণনা করা আছে। তারপরে মাটি ছাড়া মাটিটাকে তারপরে মাদার প্ল্যান্টটা তো আছেই। কিছু চন্দ্রমল্লিকা আমি আমার হাতে ফোটানো, গত বছরের কিছু ফোটানো দেখুন ফুলের ছবি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। গত বছরের একদম ভ্যারাইটি গুলো, আমি তো একটু বেশি ইংলিশ ভ্যারাইটি গুলো বেশি পছন্দ করি। ইংলিশ বলতে কি, যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলি, চন্দ্রমল্লিকা মোট 5-7টা মহাদেশের ফুল আছে। যেমন ইন্ডিয়ান আছে, আচ্ছা, তারপরে আমেরিকান আছে, জাপানি আছে, অস্ট্রেলিয়ান আছে, ইংল্যান্ডের আছে। এরকম এক একটা মহাদেশের ফুলের নেচার এক এক রকম, কেননা সেখানকার আবহাওয়া জলবায়ু ভিন্ন রকম হয় বলে। আর তারা আমাদের এখানে আমরা তৈরি করব, তাদের নেচার মতো যদি আমরা পরিচর্যা না করতে পারি, কিন্তু মনের মতো বা অসাধারণ ফুল করা একটু সমস্যার হয়ে দাঁড়ায়। তাই তাদের চরিত্রটা বুঝে সেটা ফিডিং করাতে হয়। আরো কিছু ফুলের ছবি দেখুন বন্ধুরা, এই বইটি দামটা কত রেখেছেন একটুখানি ছবি? দামটা হচ্ছে 200 টাকা। আচ্ছা আচ্ছা, তো এই মূল্যটা নির্ধারণ করেছি। দেখুন বন্ধুরা, এখানে 200 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে, এবং ডাকযোগে যারা নিতে চাইছেন কুরিয়ার চার্জেসটা এক্সট্রা, তার সাথে এক্সট্রা কি দিতে হয়, এইটা আপনি একটু বলে দিন, নয়তো কিন্তু লোকে ভাববে 200 টাকা। আর একটা কথা বলি, যে কেউ যদি উৎসাহিত বোধ করেন বইটা সংগ্রহ করার জন্য, আমার এই বইয়ের অয়নবাবু মানে একটা আমার নাম্বার দিয়ে দেবেন আপনাদের, আমার কন্ট্যাক্ট নাম্বার আর কি। সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনার পোস্টাল অ্যাড্রেসটা পাঠাবেন, আর ওই নাম্বারেতেই ফোন পে করে, আর 200 টাকা, আর কুরিয়ার চার্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে
ম্যাক্সিমাম 47 টাকার মতো পরে দেখলাম। ওরকম যেটা যে পিনকোড হিসাবে দেখে নিতে হ্যাঁ। হবে। পিনকোড হিসাবে চার্জটা পড়ে আর কি। হুম। সেই হিসাবে 250-র মধ্যে দাম পড়ছে আর কি, টোটাল বাড়িতে পৌঁছানো পর্যন্ত খরচ। কিন্তু আউট অফ স্টেট কিন্তু একটু পিনকোড হিসাবে কিন্তু বাড়বে। হ্যাঁ, একটু বাড়বে আউট অফ স্টেট। তো সেটা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন, যদি স্টেটের বাইরে হয়ে থাকেন তাহলে আপনারা ওখান থেকে দেখে নেবেন, আমাদের পান্নালাল সেনাপতি মহাশয়ের সঙ্গে ফোনে কোঅর্ডিনেট করবেন, এখানকার পিনকোডে কত টাকা লাগবে, আপনাদের পোস্টালে সেই একই টাকা এখান থেকেও লাগবে। ঠিক বললাম তো? হ্যাঁ, ঠিকই তাই। হুম। আচ্ছা, এরপরে আমার চন্দ্রমল্লিকা বইটাতে কিছু ভ্যারাইটির নাম আছে। 100 সম্ভবত 20টা ভ্যারাইটির নাম উল্লেখ করা আছে, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে পাশেতে, সেগুলো বেশিরভাগ লোকেই পরে থাকেন, অর্থাৎ একটু দর্শনীয় ফুল আর কি, যেগুলো হ্যাঁ দেখতে ভালো লাগে, করা অনেকটা সহজ হয়। তাদের পাশে স্টার চিহ্ন আছে, যাদের পাশেতে নিচেতে আন্ডারলাইন করা আছে, সেগুলো একটু জটিল চরিত্রের গাছ, মানে ফুলটা ফোটানো দুষ্কর হয়, দুঃসাধ্য হয়ে ওঠে, মানে সামান্য লাইট ফিডিং এতেই মুটিয়ে যায়, কুঁড়ি আসে না। আর যাতে ডাবল স্টার, সেইগুলো হচ্ছে সেমি অবস্টিনেট বলে একটা ব্যাপার আছে, অর্থাৎ যাদের কুঁড়ি আসে না তাদের বলে অবস্টিনেট, আর যেগুলো প্রবণতা আছে মুটিয়ে যাওয়ার তাকে বলা সেমি অবস্টিনেট, তাদের পাশে ডাবল স্টার চিহ্ন দেওয়া আছে। তারপরে আসি এই অবস্টিনেট এবং জেনারেল ভ্যারাইটিকে পরিচর্যার পদ্ধতিটাও আলাদা আলাদা করে বিশদভাবে আমি ব্যাখ্যা করেছি। কিন্তু এই সূচিপত্র অনুযায়ী পড়ে শোনাতে গেলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, কাজেই বন্ধুদেরকে বলবো, বন্ধুরা আপনারা বইটি সংগ্রহ করতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করুন। পান্নালাল সেনাপতি মহাশয়ের ফোন নম্বরে ফোন করবেন, ওনাকে হোয়াটসঅ্যাপ করে নিজেদের ডাকযোগে অ্যাড্রেস দেবেন, সংগ্রহ করবেন বইটা। এটা 200 টাকা দাম নির্ধারিত হয়েছে এবং পিনকোডে হিসেবে আপনার ডাকযোগের যে প্রাইস, অনলাইন যে অ্যাপ্রোচের যে প্রাইস, সেটা আপনাকে পে করতে হবে ফোন পেতে, এই নাম্বারে যেটা উনি বললেন। তাহলে আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। বইটির ফ্রন্ট পেজটা একবার দেখিয়ে দিই আমি। দেখুন, এইটা হচ্ছে বই চন্দ্রমল্লিকার খুঁটিনাটি। এই বইয়ের আত্মপ্রকাশ কিন্তু গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাওনে ইতিমধ্যে হয়েছে, আপনারা পূর্বের ভিডিও দেখে নিতে পারেন। এবং আমরা সৌভাগ্যবান এবং সমৃদ্ধ হলাম যে দুই চন্দ্রমল্লিকা বিশারদ আমাদের পুরনো ভৌমিক মহাশয় এবং পান্নালাল সেনাপতি মহাশয়কে এক ফ্রেমে পেয়ে আশা করি আজকের ভিডিওটা তথ্য সমৃদ্ধ হয়েছে এবং আপনারা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছেন। হ্যাঁ, ঠিক বলুন। আর একটু বলবো আমি। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। এই বইটার মধ্যে শুধু চন্দ্রমল্লিকা জায়ান্ট নিয়ে আলোচনা করা হয়নি, এখানে পম্পন সম্বন্ধেও করেছি। হ্যাঁ, বিশদভাবে পম্পন সম্বন্ধে আলোচনা করেছি, কিভাবে মাটি তৈরি করা, ফিডিং করাতে হয়। তার সাথে আরো দুটো ভ্যারাইটি যোগ করেছি, একটা হচ্ছে ডালিয়া আর গাঁদা ফুল। এই সম্বন্ধেও বিশদভাবে আলোচনা করা হয়েছে, যাতে একটা বইয়ের মধ্যেই অনেক কিছু, যারা শীতকালে তো ফুলের সিজনের রাজা বলা হয়, তা সেই অনেকে তো শুধু চন্দ্রমল্লিকা করেন না, আরো নানা রকম ফুলও করেন। আমার মনে হয় এই ফুল বইটা সংগ্রহ করতে পারলে অন্যান্য ফুল করার আইডিয়াটাও রপ্ত করতে পারবেন। তা সেই হিসাবে এখানে বলে আজকের মতো শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। আর আমিও অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের করুণা ভৌমিক মহাশয় এবং পান্নালাল সেনাপতি মহাশয়কে পুষ্পকাওনের মতো ছোট চ্যানেলকে সময় দেওয়ার জন্য এবং আমার অডিয়েন্স, ভিউয়ার্স, সাবস্ক্রাইবারদেরকে সমৃদ্ধ করার জন্য, সাথে আমাকেও সমৃদ্ধ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজে থাকুন, সবাই শীতকালীন মৌসুমী ফুলের চাষ করুন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।